নমস্কার, আমি সৌম্য। তো আজকে আমাদের সাথে আসে হচ্ছে রজনীকান্ত নয়, কারণ এনার বর্গীয় যাতে হসন্ত পড়ে না। তো সবুজদা, তোকে ওয়েলকাম। তো তুমি বলো যে তোমার কেরিয়ারটা স্টার্ট কীভাবে হয়েছিল ফার্স্টে অ্যাজ এ কেরিয়ার? তো স্টার্ট মানে অবভিয়াসলি তুমি অভিনয়ের কথাই বলছো, কিন্তু আমার শুরুটা অভিনেতা হিসেবে শুরু হয়নি একেবারে। সেটাতে আসা একটা মানে হঠাৎ করেই বলা যেতে পারে। তো আমার প্রথম ইচ্ছে ছিল প্রফেসরই করবার, মানে আমার এডুকেশন লাইনে পার্সিউ করবার ইচ্ছে ছিল, সেইভাবেই সমস্ত কিছু এগোচ্ছি। আমি 2015-তে মাস্টার্স কমপ্লিট করি, তারপর সেখান থেকে এমফিল পিএইচডি করার প্ল্যান প্রোগ্রাম শুরু করি। কিন্তু তার আগে আমার থিয়েটার চর্চা শুরু হয় 2012-র শেষ থেকে। ওটা কীভাবে হয়েছিল, মানে থিয়েটারের চর্চা? সেইটা হয়েছিল যখন আমি মাস্টার্স করছি ফাইনাল ইয়ারের, না মাস্টার্সের আগে থেকে আমি থিয়েটার করছি। তখন আমার কলেজের ফাইনাল ইয়ারের শেষাশেষি করে তখন আমার শুধু মনে হয়েছিল যে শুধু পড়াশোনার পাশাপাশি কিছু করা উচিত, কারণ আমার তখন ব্যক্তিগত কিছু কারণে একটু ঘেঁটেছিলাম। তখন আমার মনে হচ্ছিলো যে কিছু করি, শুধু পড়াশোনা কেন করবো, কিছু করি পাশাপাশি। তখন আমার এক বন্ধু, তার মারফত আমি আমার যে অভিনয় শিক্ষক শোভেন গাঙ্গুলি, তার সঙ্গে আমার আলাপ হয়, তার কাছে আমার শেখা শুরু হয়। সেই থেকে আমার শুরু, এবং পড়াশোনার পাশাপাশি যখন এই ইনভলভমেন্টটা তৈরি হয় তখন আস্তে আস্তে আমার অবভিয়াসলি খুব স্বাভাবিক কারণেই একটা ইন্টারেস্ট গ্রো করতে শুরু করে। মানে তখন একেবারেই ভাবিনি যে আমি অভিনয়টাই করবো এবং অভিনয়টা আমার পেশা হিসেবে থাকবে, সেটা একেবারেই ভাবিনি। তারপর ওই যা হয় আর কি, করতে 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 ইন্টারেস্ট গ্রো করে। তারপর তার আগে অবধি আমার ভাবনা ছিল যে আমি এই পড়াশোনার জগতেই এগোবো। এটা কি কোনো অভিনেতা তোমাকে ইন্সপায়ার করেছিল, যে বা কোনো স্পেশাল ছবি যে না আমি, কারণ তোমার লাইনটা তো পুরোপুরি আলাদা ছিল? একেবারে ছিল ওইভাবে না, মানে স্পেসিফিক্যালি কোনো অভিনেতা ইন্সপায়ার করেনি বা কোনো সিনেমা দেখে আমার একটা গ্লান্স মনে হয় না আমি অভিনেত্রী হয়, এসব কিছুই হয়নি। আমার ছোটোবেলা থেকে অভিনয় করতে খুব ভালো লাগতো, অভিনয়ের বিষয়টার প্রতি আমার একটা আগ্রহ ছিল, মানে ছোটো থেকেই যেটা ছিল। হ্যাঁ, আমার অভিনয়টা খুব ভালো লাগতো। মানে পারফর্মিং আর্টের অনেকগুলো সেগমেন্ট আছে, তো তার মধ্যে আমার ব্যক্তিগতভাবে অভিনয়টা খুব ভালো লাগতো। কখনো মনে হচ্ছে হিরো না, সত্যি বলছি, আমার হিরো হওয়ার শখ আগেও ছিল না, মানে এখনও নেই। আমার কাছে চরিত্রাভিনেতা, ভালোভাবে বলতে গেলে চরিত্রাভিনেতা খুব একটা ঈর্ষণীয় জায়গা। একটা মানুষ, আমার ছোটোবেলা থেকে যে কারণে খুব মানে বিষয়টাকে ক্যাচি মনে হতো, যে একটা মানুষ সে যখন পর্দায় একটা অভিনয় করছে, সে তো সে নয়, কিন্তু সে অন্য একটা মানুষের চরিত্রে, অন্য একটা মানুষের মোড়কে যখন অভিনয়টা করছে, এটা একটা আমার খুব একটা মনে হতো যে এটা স্কিল, খুব ভীষণভাবে করতো। মানে তার অবভিয়াসলি কিছু কিছু অভিনেতা রয়েছে যাদের অভিনয় ভালো লেগেছিল বা এখনও ভালো লাগে, যাদেরকে দেখলে মনে হয় এরকম কাজ আমিও করতে চাই, এনার মতো অভিনয় আমিও করতে চাই। কিন্তু আমার মানে অভিনয়টাকে পেশা হিসেবে নেওয়ার পেছনে সেরকম কোনো অ্যাসাজ ভূমিকা নেই যে এনাকে দেখেই মনে হলো আমি অভিনেতা হবো, সেরকম না। তো ওই মাস্টার্স যখন কমপ্লিট করলাম, করে যখন ফাইনাল ইয়ার দেওয়ার পর যখন এমফিল বা পিএইচডির দিকে এগো, তখন আমার মনে হলো যে পেশা হিসেবে যদি আমি এটাকে নিই, সত্যি কথা বলতে কোথাও গিয়ে একঘেয়ে তো অবভিয়াসলি, মানে কোনটা একঘেয়ে? অভিনয় ছাড়া আমার কাছে অভিনয় ছাড়া অন্য সব পেশাই একঘেয়ে আমার কাছে। মানে আমি এই সূত্রে একটা জিনিস বলছি, মানে সচিন তেন্ডুলকারকে বলা হয়েছিল, তো ও তো বলেছিল যে আমি ক্রিকেট ছাড়া আর কিছু ভালোই লাগে না। হ্যাঁ, আমার ওই ভালো লাগাটা খুব একটা আমি প্রাধান্য দিই না, তো মানে আমার যেটা ভালো লাগে না সেটা আমি করি না। আমার অভিনয় করতে ভালো লাগে, আমি অভিনয়টাই করি। আমি চাকরি, মানে আমি তারপর যেটা আসছিলাম কথায়, যে আমি যখন ফাইনাল ইয়ার কমপ্লিট করি, তারপর আমি WBCS-এর ট্রেনিং নেওয়া শুরু করি, কারণ তখন আমার মাথায় প্ল্যান ছিল না আমি অভিনয় করবো। তো WBCS করে তারপরে যখন চাকরিতে জয়েন করি, আমি চাকরিতে জয়েন করার পর বুঝতে পারি যে এইটা আমার জায়গা না, আমার দ্বারা কিছু হবে না, কোম্পানিকে ঠকানো হবে। তো আমি চাকরিতে মিথ্যে কথা বলে অডিশন দিতে যেতাম, বিভিন্ন যখন স্টুডিও দেখা করতে যেতাম। একটা টাইমে মনে হলো যে দু তরফকেই ঠকানো হয়। তখন আমি চাকরি ছেড়ে একদম ফাইনালি বাড়িতেও জানি যে আমি অভিনয়টাই করবো পুরোপুরি। তো 2018 সালে আমি চাকরি ছেড়ে 2018 থেকে, তার আগে থেকে অভিনয় করছি, 2018 থেকে পেশা হিসেবে আমি অভিনয়টাকে একেবারে ফুল ফ্লেজেডলি শুরু করি। তো এইখানে তুমি যে একটা জায়গা থেকে বেরিয়ে যে একটা কী বলবো, মানে রিস্ক যেখানে বেশি বলতে পারি, তো অভিনয়টা তো একটা রিস্কের একটা ব্যাপার আছে। কারণ আমি বলছি বাবা মায়ের দিক দিয়ে বলছি, যে ফ্যামিলি সাপোর্ট ছিল সেরকম ভাবে না, অবভিয়াসলি ছিল, নইলে তো আমি মানে এত দূর আসতেই পারতাম না। মানে যতটুকুই করছি বা এখনও ঘুষে চলেছি বা চলছি, সেটা তো ফ্যামিলি সাপোর্ট ছাড়া হতো না। তবে দেখো, রিস্ক ছাড়া কিছুই হয় না। মানে এখন বললে শোনাবে, মানে লোকে বলবে, তো সবাই বলে নো রিস্ক নো গেইন, বাট কথাটা তো খুব
খুব সত্যি, একেবারেই সত্যি। মানে আমি যখন চাকরি জয়েন করি তখন আমার ফ্যামিলি একটা কি বলবো একটা রিলিফ পেয়েছিল যে ঠিক আছে, সবারই একটা, আমি একটা মাত্র ছেলে, সবারই একটা এক্সপেকটেশন থাকে, একটা কনস্ট্রাকটিভ ইনকাম, একটা ইকোনমিক্যাল এস্টাবলিশমেন্ট সবারই থাকে। তো তার আমার মা বাবাও তার ব্যতিক্রম ছিলেন না। আর যখন আমি ছাড়ি চাকরিটা, আমি চাকরি বেশি দিন করিনি, মনে হয় 3-3.5 মাস মতো, কারণ আমার তার মাঝে আমার শো পড়েছে, আমি রিহার্সাল গেছি, মিথ্যে কথা বলি, আমি অডিশনে গেছি। তো আমি চাকরিতে জয়েন করবার পর আমি আস্তে আস্তে রোগা হতে শুরু করি, মানে আমার খুব প্রেশার শুরু হয়ে গেছিলো। তো বাড়িতে জানাই আমি চাকরি বাকরি আমার দ্বারা হবে না। আমি বাড়িতে যেটা বলেছিলাম, আমাকে 1 থেকে 1.5 বছর সময় দাও, মানে তারপর যদি আমি এখানে কিছু না হয় তাহলে তোমরা যেটা বলবে, যে চাকরি বলবে, যেভাবে হোক আমি একটা চাকরি জুটিয়ে করবো, আমি সেটা বলেছি। মতো অবস্থা, দেশবাসীকে অনুরোধ করতে হয়েছে যে তোমরা আমাকে অতটাও কিছু নয়, বাট হ্যাঁ আমার মা বাবা প্রচণ্ড সাপোর্টিভ দুজনেই। তারা আমার উপর ভরসা রেখেছেন, এখনও রেখে চলেছেন। এখনও যে আমি বিশাল কিছু একদম মানে বিশাল কিছু হয়ে গেছি বা আমার কেরিয়ার বিশাল দাঁড়িয়ে গেছে এমনটা নয়, সবে শুরু করেছি। তো হ্যাঁ ঠিক আছে, চলছে, ঠিক আছে, খুশি, বেশ, তারাও খুশি, কম বেশি আমিও খুশি। তো তোমার অভিনয় জীবনটা কি শুরুটা নাটক দিয়েই হয়েছিল? হ্যাঁ একেবারে মঞ্চ দিয়েই হয়েছে, মঞ্চ দিয়েই আমার শুরু, এবং দীর্ঘদিন আমি মঞ্চ করেছি, এখনও করেছি বলাটা ভুল হবে, আমি এখনও থিয়েটারটা করি। সেটা হচ্ছে এই 2012 শেষাশেষি করে যখন আমি মাস্টার্স করছি, না মাস্টার্স সবে শুরু করেছি 2013, হ্যাঁ 2013 যখন মাস্টার্স করছি, তখন ওই আমার বন্ধু দুর্বার, তাকে আমি বলি যে আমি অভিনয় করতে চাই, কারণ কলকাতায় তখন আমার খুব বেশি পরিচিতি ছিল না, আমি থাকি হাওড়ায়, আমাকে এই পড়াশোনার সূত্রে কলকাতা যাতায়াত করতে হতো। ওকে বলি যে আমার এরকম কেউ কি আছে যে আমায় অভিনয় শেখাবেন, কারোর সঙ্গে একটু যোগাযোগ যদি করিয়ে দিস। তো আমার যে স্যার, আমার স্যারের নাম হচ্ছে শোভেন গাঙ্গুলি, ওনার জন্যই আমি যেটুকুনি আজকে ক্যামেরার সামনে দাঁড়াতে পারি বলো বা স্টেজে যেটুকুনি করছি ওই মানুষটার জন্য। তো ওনার সঙ্গে আমার দুর্বার পরিচয় করিয়ে দেয়। তখন স্যারের একটা নতুন কাজ এর জন্য স্যার কয়েকজন অভিনেতার খোঁজ করছিলেন, অভিনেতার বলা ভুল, স্যার খুঁজছিলেন নন অ্যাক্টর খুঁজছিলেন, কারণ মানে অভিনেতা নয়, এবং সেটা সচেতনভাবেই বলেছিল দুর্বারকে যে এমন কাউকে চাই যে কিন্তু অভিনয়টা জানেন। তো সেখান থেকে আমি খুব লাকি ছিলাম, এবং আমার স্যারের কিছু পদ্ধতিগত পার্থক্য আছে, মানে শেখানোর কিছু ব্যাপার আছে, সেটা আমি শিখতে পেরেছি, আমার মানে আমি ফরচুনেট এনাফ। তো যাই হোক, তো সাদা কালো বলে স্যারের যে প্রথম প্রোডাকশন, সেখানে 2 জন অভিনেতার বা বলা ভালো নন অ্যাক্টারের প্রয়োজন ছিল। আমি স্যারের সঙ্গে দেখা করি, আমাকে দেখি স্যার প্রথম বলেছিলেন যে তোকে দিয়ে হবে না, মানে তুই পারবি না, কারণ আমার কাছে তখন অভিনয়ের সংজ্ঞা ছিল খুব গ্ল্যামারাস একটা ব্যাপার স্যাপার, একটা ঝিঙ্কু বলা যায়, আমি সেজে গুজে গেছিলাম স্যারের কাছে। কিন্তু স্যার সঙ্গে সঙ্গে নস্যাৎ করে দেন যে না, এরকম হলে হবে না। আমি বললাম তাহলে আমার কাছে ধারণাটা অন্যরকম ছিল, ওই লোকটার সঙ্গে দেখা হওয়ার পর ধারণাটা অন্যরকম হলো। তো বললো না, আমার যে কাজটা করবো সেখানে খুব ক্রুড হতে হবে, মানে খুব খারাপ দেখতে হতে হবে। তো আমি একটু স্বাভাবিকভাবে একটু দমে গেলাম, কারণ তার আগে অবধি আমার কাছে অভিনেতা মানে খুব সাজুগুজু করে যাবে, খুব গ্ল্যামারাস হবে, এরকম ব্যাপার ছিল। তো যাই হোক, একটা দীর্ঘ ওয়ার্কশপ আমি স্যারের কাছে করেছিলাম। আমি স্যারকে বলেছিলাম না, আমাকে একবার আপনি জাস্ট চান্স দিন, যদি আমি ফেল করি তাহলে আমি চলে যাব, নইলে আমি আপনার সাথে কাজ করব। তো আমি ফেল করিনি ফরচুনেটলি। তো স্যারের সঙ্গে আমার সেই 2013তেই প্রথম কাজ সাদা কালো, আমার মঞ্চের প্রথম কাজ, ওটা ইন্টিমেট স্পেসে হতো নাটকটা, আমরা প্রচুর শো করি। তারপর থেকে আমি দীর্ঘদিন বোরাল রঙ্গমঞ্চ, মানে আমার যে নিজস্ব দল ছিল, স্যার মানে আমি শোভেনদার কাছে যে এখানে শিখেছি, সেখানেই আমি কাজ করতাম নিয়মিতভাবে, প্রচুর সেখানে মঞ্চের কাজ করার সুযোগ হয়েছে, কাজ শেখার সুযোগ হয়েছে। শুধু তো অভিনয় মানে তো শুধু আমি গেলাম ডায়লগ বললাম, বা মঞ্চের কাজ বিশেষ করে যারা মঞ্চ করে তারা অবভিয়াসলি জানে প্রচুর কাজ থাকে, ব্যাক স্টেজের কাজ প্রচুর থাকে, ওটা দিয়ে তো শুরু হয়। হ্যাঁ ওটা দিয়েই শুরু হয়, স্টেজ ওরিয়েন্টেড প্রচুর কাজকর্ম থাকে, সেগুলো আমার ছোটো থেকেই ইচ্ছা ছিল বেশ শেখবার। মানে আমি অভিনয়টা করছি কারণ আমি চেয়েছিলাম অভিনয় রিলেটেড যাবতীয় ঘাত আছে সেগুলো আমি শিখে করব। তো সেটা আমার সৌভাগ্য হয় স্যারের কাছে শেখার। তারপর আমি যেহেতু তখন আমার পেশা হিসেবে নেওয়ার প্ল্যান ছিল না, তখন আমার পড়াশোনা জীবন চলছিল, কিছুদিন অফ রাখি। তারপরে আবার 2015 শেষ থেকে আমি কলকাতা এবং হাওড়ার বিভিন্ন দলে ফ্রিল্যান্স হিসেবে কাজকর্ম শুরু করি, মঞ্চের কাজ, সেখানে অভিনেতা হিসেবেই মূলত কাজ করতাম। তারপর 2018 নাগাদ এই রজনীকান্ত
আমি আসছিলাম যে তোমার ফেসবুক প্রোফাইলে আছে সবুজ বর্ধন আর ব্র্যাকেটে রজনীকান্ত, এটা রহস্যটা আগে বলবো। হ্যাঁ বলছি, কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আমি কি রজনীকান্তের ফ্যান, সেই জন্য কি আমার ফেসবুক প্রোফাইলে এরকম নাম। এরকম কোনো ব্যাপার নয়। রজনীকান্ত হচ্ছে আমার করা একটি চরিত্র, যেটা আমি মঞ্চে করি। নাম নেই নাট্য দলের প্রযোজনায় এই নাটকটা হয়। এই নাটকটা লিখেছে হচ্ছে আমার বন্ধু দুর্বার শর্মা। আমি আর দুর্বার একসাথেই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করি। তো সেই সময়ের লেখা, আমরা যখন পড়াশোনা করতাম সেই সময় দুর্বার লিখতো। রজনীকান্ত হচ্ছে বেসিক্যালি হচ্ছে কলকাতার একজন সুপার হিরো। মানে আমরা বিভিন্ন সুপার হিরোর সঙ্গে পরিচিত, কিন্তু কলকাতার নিজস্ব একজন সুপার হিরো হচ্ছে রজনীকান্ত। কি পুরোটাই কাল্পনিক? হ্যাঁ, অবভিয়াসলি। এবার কাল্পনিক এবং মানুষের উইল পাওয়ারে এখন রজনীকান্ত লাকিলি সবাই খুব ওয়েল অ্যাপ্রিসিয়েটেড একটি নাটক, একটি চরিত্র, যেটা আমার সৌভাগ্য, আমার করতে পেরে খুব ভালো লাগে। তো সেইটা 2018-তে আমরা প্রথম মঞ্চস্থ করি। নাম নেই যে দল, আমার বন্ধুর দল বা আমার দল, এখন যে বর্তমান যে দলে কাজ করছি আমি, দুর্বার, আমি, সৌমিত দা, মৃত্তিকায়ের, আমরা সব একসাথে কাজ করি। সেই দলের নাটক হচ্ছে এই রজনীকান্ত। রজনীকান্ত কিছুই না, রজনীকান্ত একজন কলকাতার সুপার হিরো, যে সমাজ থেকে করাপ্টেড লোকজনকে তোলে এবং তাদের ব্রেন ওয়াশ দেয়। মানে বিভিন্ন সুপার হিরো যেমন শাস্তি দেয় ভিলেনকে, রজনীকান্ত শাস্তি দেয় না। সে ওই শাস্তিতে বিশ্বাসী নয়, সে সংশোধনবাদে বিশ্বাসী, রেকটিফিকেশনে বিশ্বাসী। তো সেই চরিত্রটা আমি করি এবং সত্যি কথা বলতে আমার এই অল্প অভিনয়ের জীবনে খুব অপ্রত্যাশিতভাবে এই রজনীকান্ত নাটকটা আমাকে বেশ না হলেও কম বেশি একটা পরিচিতি দিয়েছে। আমি বিভিন্ন জায়গায় অডিশন দিতে যখন যেতাম, আমাকে বলতো তুমি রজনীকান্ত করেছো না, আমি তোমার এই শো দেখেছি, তখন ভালো লাগতো, অবভিয়াসলি ভালো লাগতো। সেই কারণে ওই ফ্যাসিনেটিং হয়ে আমি আমার প্রোফাইলের নামের পাশে রজনীকান্তটা জুড়ে রেখেছি। মানে তোমার কি ওটা পছন্দের একটা ক্যারেক্টার? খুবই পছন্দের। মানে আমি মঞ্চের, দেখো সব চরিত্রই পছন্দ লাগে, তখন যে কাজটা করি সেটা অবভিয়াসলি তখন সেই চরিত্রটার মধ্যেই থাকতে 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 একটা ইনভলভমেন্ট তৈরি হয়ে যায়। কিন্তু রজনীকান্তটা সত্যি স্পেশাল আমার কাছে। মানে রজনীকান্তটা আমরা যখন শুরু করি, মানে বিশ্বাস করো ভাবিনি যে এতটা মানুষ পছন্দ করবে, এবং রজনীকান্তর ফ্র্যাঞ্চাইজিও খোলার একটা প্ল্যান প্রোগ্রাম হচ্ছে, টি শার্ট বলো যাই বলো, এগুলো প্ল্যান প্রোগ্রাম হচ্ছে, সবটাই হচ্ছে ওই মানুষের ডিমান্ড থেকে। তো এই কারণেই আর কি রজনীকান্ত অত্যন্ত একটা মঞ্চে করা বহু চরিত্রের মধ্যে রজনীকান্ত আমার অত্যন্ত প্রিয় একটা। আচ্ছা, তোমার মানে যারা আমি শুনেছি নাটক পড়ে, তাদের একটা অবসেশন থাকে যে নাটকটাই হচ্ছে বেস্ট, অভিনয়টা ঠিক, মানে এই অভিনয় বলছি, মানে সিনেমাটা অতটা ইয়ে নয়। তোমার কি এরকম কোনো মাথায় ছিল যে নাটক কি হচ্ছে আসল জিনিস? আসল জিনিস নকল জিনিস এটা তো ম্যান টু ম্যান ভ্যারি করে না। আমি ব্যক্তিগতভাবে একজন অভিনেতা হিসেবে আমি মনে করি বা পছন্দ করি অভিনয়ের প্রত্যেকটা সেক্টরেই কাজ করে, সেটা মঞ্চ হোক। আমি পথনাটকও করেছি, পথনাটক বলো, মঞ্চে বলো, ইন্টিমেট স্পেস থিয়েটার বলো, থিয়েটারও তো অনেকগুলো সেগমেন্ট আছে। তো আমার আগেও মনে হতো, এখনও মনে হয় যে আমি অভিনেতা। আমি যদি অভিনেতা বলি নিজেকে মনে করি, তাহলে আমার মনে হয় না এই ধরনের কোনো ফ্যাসিনেশন থাকা উচিত যে আমি স্টেজ করি মানে স্টেজই করি, আমি ক্যামেরা করবো না। আমার মনে হয় সেগুলো একটা অজুহাত বই কিছু নয়। একজন ভালো অভিনেতা, একজন দক্ষ অভিনেতা যদি সে অভিনয়টা করতে পারে, যদি ভালোবাসে, সে সমস্ত ফরম্যাটেই অভিনয় করবে, কেন করবে? আচ্ছা, তোমার এটাতেই আমি বলতে চাইছি যে তোমার ভেতরে তো একটা অভিনেতা সত্তা আছে, অভিনয় সত্তা, সেটা কোনটা বেশি সন্তুষ্ট করে, মঞ্চ না সিনেমা? দুটো দুরকমভাবে করে। তাও কোনটা একটা বেশি মানে না, তৃপ্তি, দেখো তৃপ্তির ব্যাপারটা যদি বলো, মানে থিয়েটারটা বা মঞ্চটা তো অনেকটা লাইভ। মানে তুমি একটা চরিত্র করছো মঞ্চে দাঁড়িয়ে, সেখানে যে অডিয়েন্স রিয়াকশনগুলো সেগুলো তুমি দেখতে পাচ্ছ। তোমার একটা সংলাপে সিটি পড়লে, হাততালি পড়লে অবভিয়াসলি তোমার ভালো লাগবে। ক্যামেরার ক্ষেত্রে সেই সুযোগটা নেই, ক্যামেরার ফরম্যাটটা আলাদা। ক্যামেরাতে তুমি কাজটা করে তোমাকে ওয়েট করতে হয়, করে এডিট হয়, তারপরে তোমাকে ডাবিং করতে হয়, করে রিলিজের আগে একটা টেনশন হয়, তারপরে রিলিজ হলে তুমি একটা ফিডব্যাক আসে, বিভিন্ন লোক জানায় আপনার কাজ দেখলাম, তোমার কাজ দেখলাম, সেটা একরকম তৃপ্তি। দুটো তৃপ্তির সংজ্ঞা দুরকম, দুটোই বেশ আনন্দদায়ক, বেশ এনজয়, মজা দেয় তো। হ্যাঁ অবভিয়াসলি মজা দেয়, স্বীকৃতি তো সবসময় ভালোই লাগে। তুমি চিক ফ্লিক তো তোমাকে একটা পরিচিতি দিয়েছে, মন্টু বলে যে ক্যারেক্টারটা। হ্যাঁ, মানে সেরকম যে শুনছি, বেশ ভালোই লাগছে। হাদা গোবে একটা ক্যারেক্টার। তুমি বাস্তব জীবনে আদৌ হাদা গোবে? একেবারেই আমি বাস্তব জীবনে মন্টু নই। ইনফ্যাক্ট আমার মন্টু করার কথা ছিল না। সৌমিত দেব যে চিক ফ্লিকের রাইটার, সে আমাকে ফোন করেছিল লিমকা চরিত্রটার জন্য। মানে লিমকা যেটা পলাশদা করেছে, সেই চরিত্রটা আমাকে ইনিশিয়ালি পলাশক যে চরিত্রটা করেছে, সেই চরিত্রটা করতে বলা হয়েছিল। এবং তখন আমি স্ক্রিপ্টটা পড়িনি, একটা ব্রিফ নোশন ছিল আমার কাছে, আমার বেশ পছন্দ হয়েছিল। কয়েকটা ডায়লগ পার্ট ছিল, আমাকে বলা হয়েছিল তোর এই লিমকা চরিত্রটাকে করতে হবে। তো আমি সেভাবেই প্রস্তুতি নিচ্ছিলাম।
হঠাৎ একদিন জয়দীপ দা মানে ডিরেক্টর জয়দীপ দা কথা বলে, জয়দীপের সঙ্গে কথা বলে সৌমিক দা জানালো যে একবার মন্টু ক্যারেক্টারটা তোকে ট্রাই করবো। আমি বললাম মন্টু কেমন, আমাকে একটু বলো মন্টু কিরকম, তার বয়স কিরকম। আমাকে যা বললো আমি শুনে বললাম এটা আমি নই, এটা কখনোই হবে না। খুব অ্যাট্রাকটিভ ক্যারেক্টার। হ্যাঁ মানে অবভিয়াসলি সমস্ত পাঞ্চলাইন মন্টুর কাছে গেছে, সমস্ত কি বলবো মানে স্কোপ মন্টুর কাছে গেছে, এবং কথায় কথায় ফুরন কাটে। হ্যাঁ ওর বলদ টাইপের একটা ক্যারেক্টার এবং অসচেতন ভাবে সে সেক্সিস্টও বটে। ওর ডায়লগ গুলো যদি মানে মাইনরলি তুমি দেখো প্রচন্ড সেক্সিস্ট কমেন্ট। এটা একটা তো আছে, সাউলি দিদি তো একটা ডায়লগ হয়েছে ও সেক্সিস্ট। হ্যাঁ একটা জায়গায় তো আমি সৌমিতাকে বলেছিলাম এইটা আমি করব, মানে এটা তো আমার সঙ্গে কোনোভাবেই যায় না। আমাকে সৌমিতা একটা কথাই বলেছিল, তুই করে পাঠা, একটা পার্ট দিয়েছিল, যদি পছন্দ হয় তুই করবি, আর যদি ফাইনাল তুই করিস তাহলে তোকে দেখতে একটা ডিম সেদ্ধের মতো হতে হবে। চুলের কাটিং এইটা আমাকে স্পেসিফিক্যালি এই লাইনটাই খুব হর্ন করেছিল, কারণ আমার খুব ইচ্ছা হয় আমার লুক নিয়ে অভিনেতা ওর করতে ভালো লাগে, মানে আমি একরকমই অভিনয় করবো। তখন আমার মনে হলো তাহলে এটা ভালো করে করতে হবে, যদি করি তাহলে আমার ডিম সেদ্ধর মতো দেখতে হতে হবে, আমাকে এরকম চুল কাটতে হবে। তো তারপর আমি অডিশনটা পাঠানোর পর জয়দীপদা বললো মন্টুটা তুই করবি। তারপর তো আমার কিছু প্রিপারেশন ছিল আর কি। হ্যাঁ আমি এটাতেই আসছি, তুমি মন্টু হয়ে উঠলে কি মানে কি প্রিপারেশনটা ছিল? তার কথা বলার স্টাইল থেকে চুলের ইয়ে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, এবং তোমার হাঁটার স্টাইল একটা হাঁটা করে এইটাকে প্রিপেয়ার তুমি কিভাবে করো? আমি না খুব প্রিপারেশন একটা মাথায় প্রিপারেশন নেবো বলে ভেবেছিলাম, কিন্তু এমন এটাও সত্যি খুব সচেতন ভাবে যে বিশাল প্রিপেয়ার্ড হয়েছে এমনটাও না। প্রথম দিন আমি মানে জয়দীপদাকে শুট শুরু হওয়ার আগে জিজ্ঞেস করেছেন যে মন্টু কিরকম। জয়দীপদা বলেছিল একটা ধারণা, যেটা ডিরেক্টোরিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে ছিল সেটা আমাকে দিয়েছিল। আমি জিজ্ঞেস করেছিলাম আমি কি কিছু ইনপুট দিতে পারি, বললো অবভিয়াসলি। এবং মানে জয়দীপদার প্রসঙ্গে পরে আসবো, তুমি বলছিলে না যে ডিরেক্টোরিয়াল পার্টটা, তখন আমি জয়দীপদার কথা আসবো পরে। তো তখন আমাকে সেই লিবার্টিটা দিয়েছিল। এবং মন্টু যে কুঁজো হয়ে দাঁড়ায়, এই পেটটা একটু ভেতরে ঢুকিয়ে হাঁটে, এবং এই যে সব শখে ও তালব্য শ হিসেবে কথা বলে, হ্যাঁ এইটা আমি নিজেই মানে পুট করে দেখেছিলাম। জয়দীপদাকে বলেছিলাম এভাবে কথা বলতে পারবো, জয়দীপদা বলেছিল যাচ্ছে বিষয়টা, ওইভাবেই হয়ে গেছে। মানে এটা বিশাল অনেক ভেবেছি। হ্যাঁ অবভিয়াসলি কিছু কিছু নিদর্শন চোখের সামনে তো থাকে, সেখান থেকে আমি একটা জিনিস বলতে চাই, যেটা হচ্ছে আমি কালকেই মনে আমি দেখছিলাম তোমার ক্যারেক্টারটা মন্টু দেখছিলাম, আজকে তুমি আমার পাশে বসে রয়েছো, মানে আকাশ পাতাল তফাৎ। এটাই তো মনে হয় অভিনয়, একটা চরিত্র থেকে আরেকটা চরিত্র হয়ে যাবে। এটাই তো মানে এটাই তো মজা, এটাই অভিনেতারা সমস্ত কিছু হয়ে উঠতে পারে। এখানে অন্য পেশার থেকে অভিনয় আমার কাছে এত বেশি চিত্তাকর্ষক। এবং পুরো ওয়েব সিরিজটা মানে ওটাই একটা বেশ আকর্ষণীয়, যে দেখবে ওই ক্যারেক্টারটা প্রেমে পড়ে যাবে। স্টোরিটাও হ্যাঁ অবভিয়াসলি স্টোরিটাও মানে এখন প্রচুর দর্শকের আমরা রিভিউ পেয়েছি যে এরম স্টোরি, সেক্স আর ভায়োলেন্স আরো যে এরম নিখাদ কমেডি স্টোরি, সেটাও এক আসল জায়গা। এবং বাকিদের পারফরমেন্স, দেবরাজদার পারফরমেন্স, মানে যে দেবরাজ ইজ আ স্টুপেন্ডাস পারফরমেন্স এবং এফার্টলেস পারফর্মার। দেবরাজদা, সায়নদা, অনুজয় আমার বন্ধু যে তনয় হয়েছে, সে আমার সাথে অনুজয় একটা ব্রিলিয়ান্ট অ্যাক্টর। দুর্বার ওই বাংলা অনার্সের যে ক্যারেক্টারটা করেছে, প্রত্যেকেই খুব ভালো কাজটা হয়েছে বলেই মানে দেখো আমি কখনই বিশেষ করে একটা স্পেসিফিক্যালি একটা ক্যারেক্টারের জন্য পুরো একটা ওয়েব চলে, কোনো কাজই চলে মানে অল আওয়ার টিম ওয়ার্ক এবং প্রত্যেকের পারফরমেন্সই ভালো হয়েছে বলে আমাদের হিউজ লস প্রসেনজিৎদা। হ্যাঁ মানে এটা আমাদের কাছে হিউজ লস। প্রসেনজিৎদার প্রথম ওয়েব, এবং জয়দীপদার বিভিন্ন ইন্টারভিউতে বলেছিল যে জয়দীপদার একটা উইশ লিস্ট ছিল কাদের সাথে কাজ করবে, সেখানে প্রসেনজিৎদার নাম একদম প্রথম দিকে ছিল। এবং আমি আশা করি অনেকেই প্ল্যান প্রোগ্রাম করছিল প্রসেনজিৎ সাথে কাজটা করা, সেটা একটা হিউজ লস। সুদীপাদি ফাটিয়ে দিয়েছে, সবাই মিলে এটা কাজটা হয়েছে বলেই একটা দর্শক ভালো লাগবে অবভিয়াসলি। তো আগামী কাজ তোমাদের কি কি আসছে, মানে কিভাবে পেতে পারি তোমাকে? আবার আগামী কাজ বলতে ক্লিকেরই একটা নেক্সট ওয়েব আসছে, ড্রিম বুটিক, তথাগত ব্যানার্জির ডাইরেকশনে। সেটা আমি খুব রিসেন্টলি শ্যুট শেষ হলো, এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলবে, তারপরেই মনে হয় ফেব্রুয়ারি মার্চ নাগাদ মেবি হয়তো রিলিজ। এইটা ওয়েব আছে, আরও ওয়েবেরই কাজ, এখনও দুটো ওয়েবের কাজ আছে, সেটা এখনই আমি কিছু বলবো না। সেটা একটা ডিসেম্বরের এন্ড জানুয়ারির মিড করে একটা শুরু হওয়ার কাজ, ওয়েব সিরিজেরই কাজ আছে এখন পর। অনির্বাণদার সাথে কাজ করার কি এক্সপিরিয়েন্স, মানে একেন বাবু তথা? হ্যাঁ মানে সেটা তো একটা খুবই কি বলবো, মানে আমি মানে জটায়ুকে আমরা পেয়ে গেছি। জটায়ু হিসেবে নয়, সেটা তো অবভিয়াসলি সেই কাজ রিলিজ হওয়ার পর আমরা বুঝতে পারবো। জটায়ু হিসেবে নয় বা একেন বাবু হিসেবেও নয়, অভিনেতা হিসেবে, কারণ উনিও মঞ্চেরই লোক, তোমরা অবভিয়াসলি জানো, দীর্ঘদিন ধরে মঞ্চ করেছেন এবং করছেন। আমি ওনার প্রথম কাজ মঞ্চেই দেখি, আর্ট বলে একটি নাটক, জাস্ট ছিটকে গেছিলাম দেখে কাজ। তো
ওনার সঙ্গে আমি লালবাজারেও একটা লালবাজারে উনি ছিলেন, আমিও ছিলাম, কিন্তু আমার সেখানে চরিত্র অনেকটা অল্প ছিল এবং ওনার সঙ্গে সরাসরি কোনো কাজে লালবাজারে সুযোগ হয়নি। তো আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে তুমি অ্যাজ আ কমেডিতে অনির্বাণকে দেখো, মানে অনির্বাণদাকে দেখো, না তুমি একজন অভিনেতা হিসেবে অনির্বাণদাকে দেখো? অবভিয়াসলি অভিনেতা হিসেবে দেখি, কারণ আমরা তো পাই তো সচরাচর তো মানে কমেডিয়ান হিসেবেই তো পাই অনির্বাণদাকে। এই তো মানে সচরাচর আমরা যেটা দেখছি মানে সাধারণ গড় দর্শক আমি বলতে মানে অনির্বাণদার কাজের সবথেকে মানে সেই অর্থে জনপ্রিয় চরিত্র চেকেন বাবু এবং জটায়ু আমরা জানি, কিন্তু এই যে ড্রিম বুটিকে অনির্বাণদা যে চরিত্রটা করেছে এবং যে কারণে চরিত্রটা করতে গিয়ে শেখা অনির্বাণদার থেকে, মানে বলে না ভালো অভিনেতার সঙ্গে কাজ করলে তোমার অভিনয় এমনি এনরিচড হবে তুমি, এই কথাটা খুব সত্যি, মানে একদম ভীষণভাবে সত্যি। তো এইখানে অনির্বাণদাকে তো মানে অনির্বাণ চক্রবর্তীকে দর্শক একেবারে অন্য মেজাজে দেখতে পাবে, এইটুকুনি বলতে পারি। মানে একটা সারপ্রাইজ আমরা পাচ্ছি, অবভিয়াসলি সারপ্রাইজ, মানে এই অবতারে এর আগে কেউ দেখেনি অনির্বাণদাকে। এবং আমার মনে হয় অনির্বাণদা প্রসঙ্গে যে বহুদিন পর মনে এমন একটা অভিনেতা পেলাম যে যাকে ডায়লগ দিয়ে গুতিয়ে হাসাতে হয় না, তার কোনো কিছু করতে হয় না, তার উপস্থিতিটাই মানে একটা মানে শুধু হাসানো নয় না, হ্যাঁ সেটাই বলছি। সংলাপ তো কি করে, সংলাপ অভিনয়ের একটা সাপোর্টিভ জায়গা, অভিনয় মানে সাহায্য করো, কিন্তু সংলাপ ধর্মী অভিনয় তো এখন চলে না, মানে এখন তো নন অ্যাক্টিং এর যুগ, তুমি যতটা বিহেভ করতে পারবে তত, এই যে পঙ্কজ ত্রিপাঠীর আমরা উদাহরণ টানি বা বাইরের বড় বড় কাজের উদাহরণ টানি, কেন ভাল লাগে, খুব রিয়েলিস্টিক, খুব রিলেটেবল লাগে, সেখানে অভিনয় করছি বা অভিনয়ের প্রচেষ্টা করছি, এটা দর্শকও এখন খুব পরিণত, মানে আমরা দর্শককে কোনোভাবেই খাটো করতে পারবো না যে ও বোঝে না, ওই ম্যানারিজমটা উঠে গেছে, মিঠুন পা ফাঁক করে দাঁড়াচ্ছে, দেখো ওইগুলো তো মানে একটা অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, এরা ম্যানারিজম একটা টাইমে চলে, মানে ওনাদের প্যাটার্নটা আলাদা, এটা কখনোই দুটোকে এক করা যাবে না। এবং বলিউড দেখলে বুঝতে পারবে খানেদের রাজত্ব শেষ, এখন রাজকুমার রাও দাপাচ্ছে, পঙ্কজ ত্রিপাঠী দেখাচ্ছে, কেন হচ্ছে এটা? কারণ দর্শকের চোখ তৈরি হয়ে গেছে। ইভেন থিয়েটারেও তোমাকে ন্যাচারাল অ্যাক্টিং এর সময়, মানে তুমি অতিরঞ্জন কিছু, মানে ক্যামেরাতে তো সেটা ছেড়েই দাও, ক্যামেরা সিরিয়াল তো সেটা ডিমান্ড করে, সিরিয়ালের ওটাই প্যাটার্ন, এটা কোনো সমালোচনা না। সিরিয়াল কেন, সিরিয়ালের ওই অভিনয় করলে সিরিয়াল চলবে না, তুমি দর্শকের পেরিফেরি সিরিয়াল কারা দেখে, মা মাসি, অবভিয়াসলি তাদের একটা মেলোড্রামাটিক অ্যাপ্রোচ পছন্দ হয়, সিরিয়ালকে ওটা করতেই হয়। এই যে সিরিয়ালকে নিয়ে খিল্লি করে লোকজন, কিছু কিছু জায়গায় একটু মানে খিল্লির জায়গা করে ফেলে, বাট সিরিয়ালের অ্যাক্টিং প্যাটার্ন নিয়ে তো কিছু বলার নেই, সিরিয়াল ওই অ্যাক্টিং প্যাটার্নটাই ডিমান্ড করে। আমি কালকে যদি সিরিয়াল করি বা এখনকার কোনো অভিনেতা যদি সিরিয়াল করে, তাকে ওই অভিনয়টাই করতে হবে, কিছু করার ওখানে আন্ডারটোন করলে হবে না। কিন্তু ব্যক্তিগতভাবে আমার খুব ন্যাচারাল অ্যাক্টিং পছন্দ, আমার আন্ডারটোন অ্যাক্টিং খুব পছন্দ। আমার মন্টু ক্যারেক্টারটা কি, মন্টু ক্যারেক্টারটা প্রচণ্ড লাউড করেছি, বা এর আগেও আমি জি5-এ যে 3টে ওয়েব করেছি, জাজমেন্ট ডেতে আমাকে একটা নেগেটিভ শেডস করতে হয়েছিল, সেখানে একটু ওর লাউড। কিন্তু ক্লিকের যে নেক্সট ওয়েবটা আমি ড্রিম বুটিক করলাম, যেটা অনির্বাণদার সাথে, মানে ওই প্রসঙ্গে, ওটা কবে আসছে? ওটা রিলিজ ডেট এখনো ফাইনালাইজড হয়নি, সবে তো শ্যুট শেষ হলো, এখন পোস্ট প্রোডাকশন কাজকর্ম কিছু চলবে। তো সেইখানে খুব কাছ থেকে প্রথমবার অনির্বাণদার সাথেই আমার বেশি স্ক্রিন মানে স্পেস ছিল, সেখানে গিয়ে শিখলাম, মানে একটা ভালো অভিনেতা যখনই একটা অভিনয়ের বেঞ্চমার্ক তৈরি করে দিয়ে যায় না, তো টোটাল ইউনিটের বাকি অভিনেতারা সেটা কি কেউ টপকাতে পারে না। মানে আমি অনুজয় আছে এই কাজটাতে, আমরা তো সবে শুরু করেছি, সেখানে আমাদের কাছে অনির্বাণদার উপস্থিতি বা ওনার ওই অ্যাক্টিং প্যাটার্ন, ওই যে খুব মিনিমালিস্টিক অ্যাপ্রোচে ডায়লগ বলা, এই যে তুমি বলছো না সংলাপ, এখানে বহু জায়গায় স্ক্রিপ্টে যে সংলাপ ছিল অনির্বাণদা বলেনি বা আমরাও বলিনি, লাগেনি, জাস্ট বিহেভে বেরিয়ে এসছে। আচ্ছা, তোমরা সংলাপ মুখস্থ তো করো না, মানে যা একটা কিভাবে তোমরা প্রিপেয়ার তো মুখস্থ করতেই হয়, বাদ বাকিটা যেমন পরিস্থিতি অনুযায়ী সেটাকে, হ্যাঁ সেটা এবার পরিচালকের ভূমিকা থাকে একটা, বিভিন্ন পরিচালক বিভিন্ন রকম হয়। আমি তখন যেটা বলছিলাম, জয়দীপদা চিকফ্রিকের সময় বলেছিল তোরা কর, নিজের মতো কর, জয়দীপদা সেই বিশ্বাসটা দেখেছি। তথাদা মানে তথাগত ব্যানার্জি ড্রিম বুটিকের যে পরিচালক যেটা আসছে, মানে সে নিজের চূড়ান্ত একজন ফাটাফাটি অভিনেতা, সে কারণে অভিনেতাদের খুব সুবিধা হয়েছে। এবং উনি তথাদার সঙ্গে কাজ করার মজা হয়েছে, আমি মানে অবভিয়াসলি বলবো যে আমার একটা তথাদার সাথে প্রথম কাজ আমার, এর আগে আমি তথাদার সাথে কোনো কাজ করিনি, আমার একটা দ্বিধা ছিল, আমি কি একদম স্ক্রিপ্ট ওয়াইজ যাবো, যেমন বলছে হুবহু সেরম করবো, নাকি নিজস্ব কিছু দেওয়া যেতে পারে। আমি গিয়ে দেখলাম তথাদা নিজে একজন ফাটাফাটি লেভেলের অভিনেতা, এবং ওনার সব থেকে পছন্দের জায়গা হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিং, সেখানে আমাদের ওই ফ্রিডমটা ছিল। মানে সব যে সংলাপই বলে গেছি এমনটা না, কখনো মনে হয়েছে সংলাপটা এখানে বলবো না, জাস্ট বিহেভে। দেবপ্রসাদ দা আছে, দেবপ্রসাদের কাজ করলাম প্রথমবার, দেবপ্রসাদ হালদার, অনির্বাণদা, এই কাজটা আমার ক্ষেত্রে খুব স্পেশাল, মানে এটা অনেকটা শিখতে পারলাম এই কাজটা। ড্রিম বুটিকটা অ্যাকচুয়ালি কি নিয়ে, মানে এটা যদি একটু বলো। ড্রিম বুটিকটা হচ্ছে মানে ছোট করে জাস্ট কিছু জানি। ড্রিম বুটিকটা হচ্ছে ড্রিম, বুঝতেই পারছো, রিলেটেড টু স্বপ্ন মানুষের। তো এখানে হচ্ছে অনিমেষ দা একজন বিজ্ঞানী,
যে একটা প্রসেস শুরু করেছেন, যেখানে মানুষ যখন ঘুমোয় তখন বিভিন্ন ব্র্যান্ডের, স্বপ্নের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের প্রমোট কি হয়। আমরা যখন আমরা খবরের কাগজ দেখি, আমরা চ্যানেল মানে টিভিতে অ্যাড দেখি, মানুষের ধৈর্য এখন কম, অ্যাড আমরা দেখিও না। আজকে একটা ওখানে বড় পিসি চন্দ্রের হোর্ডিং আছে, আমরা দেখে হয়তো বেরিয়ে গেলাম, খুব মাইনিউটলি কি আমরা পড়ি। কিন্তু আমরা যখন স্বপ্ন দেখি, স্বপ্ন কিন্তু স্কিপ করতে পারবে না, ছাড়তে দেয় না, স্বপ্ন কিন্তু তোমাকে দেখতেই হবে। এই অনিমেষ যে ক্যারেক্টারটা অনির্বাণ দা করছে, তার কাজ হচ্ছে বিভিন্ন কোম্পানির প্রোডাক্টকে ওইখানে প্রমোট করা, মানুষের স্বপ্ন নিয়েও তার কারবার, খুবই ইন্টারেস্টিং। এবং আমার চরিত্র নাম হচ্ছে সন্দীপ, আমি একজন মফস্বল, মানে সন্দীপ একজন মফস্বলের ছেলে, সে একটা ডে ড্রিমার বলতে পারো, এবং খুব হাই অ্যাম্বিশন। সে কলকাতায় আসে, বলা ভালো তাকে আনা হয়, সে ওই কোম্পানিতে কাজ করে, অনিমেষের যে সেলসম্যান হিসেবে ঢোকে, এবং ঢুকতে ঢুকতে তার ভীষণ প্রতিপত্তি হয়, এবং আস্তে আস্তে বোঝা যায় যে অ্যাকচুয়ালি এটা কী, অনিমেষদার ভূমিকাটা কি, মানে অনির্বাণদা যে চরিত্র করেছে, বা এই যে পুরো ব্যাপারটা কি, এটা কি ভালো নাকি খুব ভয়ানক, সেটা নিয়ে গল্পটা। এর বেশি আমি না আর বলতে হবে না, বাকিটা তো দেখতেই পাবে। হ্যাঁ, তো তোমার মন্টুর কিছু যদি তোমার পছন্দের ডায়লগ থাকে? মন্টুর ডায়লগ না, মানে আমি বলতেই পারি, প্রথমত মন্টুর আমার ভেবে পাচ্ছি না কোনো ডায়লগ স্বাভাবিকভাবে বলা যায় কিনা বা খুব প্রাসঙ্গিক হবে কিনা। ক্লিকে আমাকে ওই মন্টু হিসেবে দেখুক, ওই মুখেই পছন্দ হবে, আমাকে এত এইরকম ঝাঁ চকচক ভাবে পছন্দ হবে না মন্টু। আসবেও না ওই, মানে তুমি ডায়লগটা বললো মানে ওইটা ফিলটা হবে না, হয়তো হবে না, এটাও সত্যি কথা। আমি আরো অনেক সাক্ষাৎকারে বলছিল, আমি মানে আসেনি ওইটা, বুঝলি মন্টু ওই ক্যাবলা জামা পরে ওটা। হ্যাঁ, তার থেকে আমার মনে হয় ক্লিক অ্যাপ নামিয়ে চিক ফ্লিক দেখুন, ওখানেই মন্টুর ডায়লগ দেখুন। আচ্ছা, আমি একটা জিনিস বলছি যে নতুন তো এই ক্লিক এসছে, এইখানে তোমাদের মতো যারা নতুন অভিনেতা তাদের কাছে কতটা দরজা খুলে দিচ্ছে, মানে ওটিটির ভূমিকা? একদম দেখো, ওটিটির ভূমিকা নিয়ে মানে নতুন করে বলার কিছু নেই, কারণ ওটিটি বলে অনেক অভিনেতাকে আমরা পেয়েছি, প্রচুর অভিনেতা পেয়েছি। শুধু অভিনেতা না, এই যে লকডাউনের বা এই প্যান্ডেমিকে যে আমাদের সিঙ্গেল স্ক্রিন তো বন্ধ হয়ে গেল, দেখলে প্রায় 5টা-6টা সিঙ্গেল স্ক্রিন রিসেন্টলি বন্ধ হয়ে গেল, বা বড় পর্দার অবস্থা, সেটা শুধু কলকাতা না, আমি বলিউডের যদিও কথা বলি, অবস্থা কিন্তু ততই বছর। সেখানে এটা তো হওয়ারই ছিল। দেখো, করোনা না হলেও ওটিটি যেভাবে আস্তে আস্তে উত্থান ওটিটির হচ্ছে, বা বলিউডে বা আমাদের এখানেও, এবার ফিউচার হচ্ছে ওটিটি। এবার সেখানে কি হচ্ছে, বিভিন্ন শুধু অভিনেতা কেন, বিভিন্ন পরিচালক, স্টোরি রাইটার, স্ক্রিপ্ট রাইটার, তাদের উত্থান ঘটছে, নতুন নতুন আরও ট্যালেন্ট আসছে। কলকাতাতেই ক্লিক নতুন লঞ্চ হলো, আরও সামনে অনেক ওটিটি লঞ্চ হওয়ার প্ল্যান প্রোগ্রাম আছে, কথাবার্তা আছে। তো নিঃসন্দেহে এটা আমাদের জন্য বা নতুন অভিনেতাদের জন্য বা নতুন যারা কাজ করছে তাদের জন্য একটা অবভিয়াসলি এটা প্ল্যাটফর্ম, ভালো কাজ করবার সুযোগ। না মানে ওটিটি যদি না আসতো তাহলে তারা আমরা আরজে শানকে দেখতে পেতাম না ছবিতে, মানে দেখতে তো ওইভাবে তো পেতাম না, বা সেইটা একই সায়নদা তো ফিচারও করেছে, হিসেবে অনেক আগে থেকেই কাজ করছে, এবং ওর একটা আলাদা ভূমিকা ছিল, গুরুত্ব ছিল, মানে ভূমিকা মানে অ্যাজ আ আরজি হিসেবে ওর যে ছিল। হ্যাঁ, মানে আমি বাবার আজমের কথা বলি, বাবার আজম যে পাতাল লোকে ছিল, যে মির্জাপুরে ছিল, যে জামতারায় ছিল, বাবার আজমকে কজন চিনত, বা অভিষেক চৌধুরী যে পাতাল লোকে, বা সাইফ আলী খান যদি আমি ধরি, ও তো মেইন স্ট্রিম। তারপর ওই যখন সবাই এখন আসছে, সবাই এখন ওটিটিতেই আসছে, কারণ ওটিটিতেই ফিউচার। মানে এটা খুব বেশি তফাৎ, মানে খুব তুলনামূলক আলোচনায় না গিয়েও বলা যায়, হয় না একটা সময়ের পর ট্রেন্ড বদলায়, তার সঙ্গে মানে যুগোপযোগী হতে হয়। ওটিটি ইজ ফিউচার, সেটা বাইরেও বলো এখানেও বলো, কাজের প্যাটার্ন অবভিয়াসলি তার সঙ্গে তাল মিলিয়ে চলবে। তো এবার অনেক ভারী ভারী কথা হয়ে গেছে, একটু হালকা কথায় আসি। তোমার পছন্দের অভিনেতাকে, মানে কেউ আছে? আমাদের জানি এটা হবে না, মানে একজন তো হতে পারে। হয় না, ওরকম হয় না। আমার দেখো, একটা ক্যারিশম্যাটিক ক্যারেক্টার থাকে তো, ওখানে শাহরুখ খান আমার, ঠিক আছে? আমি শাহরুখ খানের ব্লাইন্ড ফ্যান, আমার বন্ধু বান্ধবরা জানে। এবার অভিনেতা প্রচুর আছে, প্রচুর অভিনেতা আছে, মানে ওইভাবে না একজন। পঙ্কজ ত্রিপাঠীর অভিনয় অসাধারণ লাগে, রাজকুমার রাওকে ভালো লাগে, অনির্বাণ ভট্টাচার্যের অভিনয় ভালো লাগে, অনির্বাণ চক্রবর্তীর অভিনয় ভালো লাগে, ঋত্বিক চক্রবর্তীর অভিনয় ভালো লাগে, প্রচুর আছে এরকম। মানে আলাদা আলাদা করে যখন যে কাজ দেখি সেই নিরিখে একটা পাল্টে যায়। তো মানে এটা সকলেরই ক্ষেত্রে হয়, মানে একটা স্টিল থাকা খুব মুশকিল না, মানে আমার মনে হয় সেটা মনে হয় একটা অন্ধভক্ত হয়ে যাবে নাকি। অন্ধভক্ত আমি শাহরুখ খানের, অন্ধভক্ত আলাদা জিনিস, প্রিয় অভিনেতা আলাদা জিনিস। গুরু কবে ফিরবে? মানে গুরু ফিরবে, খুব তাড়াতাড়ি ফিরবে। গুরু শুটিং চালু করে দিয়েছে, অসুবিধা নেই, গুরু ফিরছে খুব পাঠান নিয়ে। তো ওরকম শুধু অভিনেতা না, অভিনেত্রীও প্রচুর আছে, আমার ভালো লাগে, অনেকের কাজই ভালো লাগে। কিন্তু ওইভাবে না, আমি কারো প্রিয় অভিনেতার নাম বলো, প্রিয় অভিনেত্রীর নাম বলো, এগুলো কেমন বোকা বোকা, প্রচন্ড বোকা বোকা লাগে।
সবার কাজই ভালো লাগে। আমি সিনেমা দেখতে ভালোবাসি, আমি ভালো কাজ দেখতে ভালোবাসি, সেই মুহূর্তে যার পারফরমেন্স ভালো লাগে তাকেই ভালো লাগে। আমার নেগেটিভ ক্যারেক্টার করা খুব ব্যক্তিগতভাবে বলি, আমার নেগেটিভ ক্যারেক্টার প্রতি খুব ঝোঁক আছে। মানে আমার ভিলেনের মানে বদমায়েশের রোল করতে আমার খুব ভালো লাগে, চরিত্র করতে আমার খুব ভালো লাগে আর কি। আচ্ছা, তুমি একটা জাস্ট শেষের দিকে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে যে নতুনদের কাছে যারা ধরো অভিনয় শিখতে চায় বা অভিনয়ে জগতে আসতে পারে বা সিনেমা জগতে আসতে চায়, তারা কীভাবে শুরু করবে? তোমার কি মনে হয়? তুমি তো একটা জায়গা থেকে এসছো এবং সেটা পেরিয়ে এসছো, তাও একটা মোটামুটি এখন কাজকর্ম করছো, তো তুমি কি বলতে চাইবে তাদেরকে যারা নতুন একদম শুরু করছে বা চায় বা স্বপ্ন যাবতীয়? আমি যেভাবে শুরু করেছি আমি অবভিয়াসলি সেটাই বলবো। আমার শুরুটা থিয়েটার দিয়ে। এবার অনেকে বলে থিয়েটার কেন করো, থিয়েটার না করে ডিরেক্ট ক্যামেরাতে আসো। আমার সেই পন্থা জানা নেই। আমি যে পন্থাটায় ধরে ধরে এগিয়েছি সেটা বলতে পারি, থিয়েটারের অনেকগুলো স্টেজ আছে, অনেকগুলো স্তর আছে। স্টেপ জাম্প মানে আমি বলি গান বাজনা, আঁকা, তবলা, আবৃত্তি, নাচ, কোনোটাই তো স্টেপ জাম্প করে হয় না। এবার অনেকের ধারণা আছে কি অভিনয়টা না করে ফেলা যায়। এটা আমি আগেও বলেছি বেশ কয়েকটা জায়গায়, যে আমাকে নিজেই বলে তোর শর্ট ফিল্মের রোল থাকলে দে না, তোর নাটকের রোল থাকলে দে না। সে হয়তো অভিনয়ের ধারে কাছেও নেই, কোনোদিন অভিনয় করেনি, এবং কিন্তু তার একটা ধারণা যে অভিনয় তো ও করে দেবো, ক্যামেরা নামে ডায়লগ বলে দেবো। এইটা খুব বিরক্তিকর, এই অ্যাপ্রোচটাই মানসিকতাটা খুব বিরক্তিকর। অভিনয় বিশাল, মানে আমার মতো অভিনয় বিশাল কিছু নয়, আবার অভিনয় না একেবারে না শিখেও। আচ্ছা, আমি তোমায় যদি বলি যে তোমার যে এখনো অবধি তোমার যে গ্রাফটা বা তোমার যে যাত্রাপথটা, কিছুই গ্রাফ নেই। আরে যাই হোক, মানে এরকম বিনয়ী হলে হবে? বিনয়ী এটা ফ্যাক্ট। তোমার পোস্টার আমি বলছি, তোমার পোস্টার আমি দেখেছি, রাস্তায় দেখেছি, হোর্ডিং পড়েছে চিক ফ্লিকের, এবং লোকে খুব ভালোবেসেছে। আমার পোস্টার না, কাজের পোস্টার। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি আমার খুব ভালো লেগেছে। আমি বলছি আমি এখন হাতে গুনে 5টা ওয়েভ করেছি, আর যদি মানে রিনাউন্ড ওটিটিতে বলি জি5-এ 3টে, ক্লিকে 2টো, একটা ফিচার করেছি, একটা মালায়ালাম ফিচার করেছি। সুতরাং গ্রাফ এখন ওঠেনি। আমি তাও বলছি, মানে তোমার কেরিয়ারটাকে যদি তুমি একটা সরলরেখায় আমি যদি রিপ্রেজেন্ট করতে বলি, শুরুতে কি রাখবে আর এন্ডিং পয়েন্টে কি রাখবে, মানে এই টু এই। ও বাবা, মানে এন্ডিং পয়েন্ট আমি দেখতে পাচ্ছি চিক ফ্লিক বা তোমার যে নেক্সট প্রজেক্টটা, হ্যাঁ, মানে স্টার্টিং এ কি রাখবে, মানে ইন বিটুইন এখন যা হয়েছে। আমি বলছি তোমার একটা সরলরেখা, আচ্ছা, এইখানে তোমার শুরু, আর এইটা এখন তোমার নেক্সট প্রজেক্টটা। আচ্ছা, নেক্সট প্রজেক্ট শেষ বলো না। হ্যাঁ, খারাপ লাগে শুনতে, শেষ না, এখন অনেক কাজ তুমি পাবে। হ্যাঁ, তো ওখানে দেখো যখন যে কাজটা করি তখন সেটা প্রাধান্য পায়। হ্যাঁ, চরিত্রগত দিক দিয়ে যদি বলো, আমার কাছে স্টেজ প্রাধান্য পাবে। আমার কাছে মঞ্চর একটা আলাদা মানে ইমোশনাল জায়গা আছে, সেখানে অবভিয়াসলি মঞ্চকে আমি আগে রাখবো, তারপর শর্ট ফিল্মকে রাখবো। কারণ শর্ট ফিল্ম করে বা শর্ট ফিল্ম আমাকে অনেক শিখিয়েছে, ক্যামেরা কাজের সঙ্গে পরিচিত হতে সাহায্য করেছে। আর তারপর তো ওয়েব, যেমন অ্যাজ আ ডিরেক্টর তোমায় দেখতে পাবো কোনো ফিউচারে পরবর্তীকালে? এখন অনেকটা দূরত্ব যায়, আমার না অভিনেতা হয়ে থাকতেই বেশি ভালো লাগে। আমি অভিনেতার সত্তাটাকে বেশি এনজয় করি। তবে আমি ডিরেকশন দিয়েছি, আমার যেমন বললাম, যেহেতু বললে ওই জন্য হ্যাঁ করেছি। হতেও পারে আমার বেশ কিছু গল্প আছে, আমার হয়তো দুম করে আবার কোনদিন সিনেমা হাউসে কাজকর্ম করতেও পারি, টিম ফিম নিয়ে নেমে পড়তে পারি। তো অনেক ধন্যবাদ আজকে টাইমটা দেওয়ার জন্য। ধন্যবাদ বলো কিছু না, তোমাদেরও ধন্যবাদ। বেশ একটা আড্ডা। তো তোমার কেমন লাগলো? খুবই ভালো লাগলো। দর্শকদের যদি দেখে ভালো লাগে, তার থেকে আর ভালো কি হতে পারে। তোমাদেরও থ্যাংক ইউ, একটা সুন্দর আড্ডা হলো, বেশ মজা লাগলো।